হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। এসএসসি এমটি 2025-এ তোমরা যারা এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যারা আমাদের আগের যে এমটিএসে যে ক্লাসগুলো করিয়েছি সেটা টপিক ওয়াইজ হোক বা প্রিভিয়াসের, তো প্রত্যেকটা ক্লাসের আমরা প্লেলিস্ট করে দিয়েছি। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের একটা প্লেলিস্ট রয়েছে যেটা 2024, শুধুমাত্র 2024 টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করেছি তার একটা প্লেলিস্ট রয়েছে, এবং এসএসসির যে এক্সামগুলো হয়েছে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি সমস্ত মিলিয়ে, তো সেই সকল মিলিয়ে যে ক্লাসগুলো করেছি তারও একটা প্লেলিস্ট রয়েছে। তো প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নেবে, তোমাদের এক্সাম কিন্তু খুব সামনেই পরপর করে এগিয়ে আসছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এমটিএসের জন্য অনেকটাই সময় তোমরা বেশি পেয়ে যাচ্ছ। তোমাদের আজকের এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই মতো হয়নি। তোমাদের কিন্তু অনেকটাই তোমরা কিন্তু সময়টা পেয়ে যাচ্ছ বেশি, যার কারণে তোমাদের কিন্তু প্রিপারেশানটা ভালোভাবে থাকা অবশ্যই প্রয়োজন এক্সাম দিতে যাওয়ার আগে। তো যারা এখনও আমাদের যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো দেখোনি, বা আমাদের যে ফ্রি মক টেস্ট নিচ্ছি আমরা, তো সেই মক টেস্ট যারা এখনও দাওনি, তো অবশ্যই বলবো আমাদের টেলিগ্রামে যাও, ওখানে তোমরা অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবে। সেই অ্যাপসটা ডাউনলোড করে তোমরা কিন্তু আমাদের এই মক টেস্টগুলো, জেনারেল অ্যাওয়ারনেসের যে মক টেস্টগুলো দিয়েছি আমরা, তো সেগুলো অবশ্যই দাও। ঠিক আছে, তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 163 নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? 163 এটা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন। তাছাড়া আমরা যে আরআরবি গ্রুপ ডি এবং আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি ডির যে ক্লাসগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি, সেগুলোতেও কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমরা কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে একদম আলোচনা করছি। তো প্রত্যেকটা ক্লাস আমাদের প্রত্যেকটা ক্লাস অবশ্যই তোমরা দেখবে। তো এটার অ্যান্সার কী হবে বলো? তো এটার অ্যান্সার হবে হচ্ছে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিসভা। 163 অনুচ্ছেদ 163 কী হয়? রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিসভা। এখান থেকে কি কি জানবে? এই অনুচ্ছেদ 163 অনুযায়ী প্রতিটি রাজ্যে একটি মন্ত্রিসভা থাকবে, যারা গভর্নর অর্থাৎ রাজ্যপালকে তার দায়িত্ব পালনে সাহায্য ও পরামর্শ দেবে। গভর্নর সাধারণত মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করেন, তবে কিছু ক্ষেত্রে নিজস্ব বিবেচনার সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে, নিজস্ব কিছু পাওয়ার রয়েছে, সেগুলো নিয়ে নিতে পারেন। আর কেন্দ্রীয় স্তরে এর অনুরূপ ধারা হলো অনুচ্ছেদ 74, রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা। এখানে যেমন রাজ্যে রাজ্যপাল, মন্ত্রিসভা, ঠিক একই রকম কেন্দ্রের স্তরে অনুচ্ছেদ 74 রয়েছে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতে এই যে এপিইডিএ অপেদা নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এপিইডিএ এটা হচ্ছে কৃষি। এর যদি ফুল ফর্ম তোমরা জানো তাহলে আনসারটা খুবই সহজে করে দিতে পারবে। তো এটা হচ্ছে কৃষির সাথে সম্পর্কিত। এর ফুল ফর্মটা কি না, এর ফুল ফর্ম হচ্ছে, এতে হচ্ছে এগ্রিকালচার। তো এখান থেকেই তোমরা আনসারটা করে দিতে পারবে। এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। এটি 1985 সালে প্রতিষ্ঠিত হয় কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রপ্তানি উন্নয়নের জন্য। তো এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই মনে রাখো, এক্সামে কিন্তু এলেও আসতে পারে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিচের কোন আইনটি রাজনৈতিক বন্দীদের বিচার ছাড়াই 2 বছর পর্যন্ত আটক রাখার অনুমতি দিয়েছিল? কোনো রকম বিচার ছাড়াই। তো এটা হচ্ছে রাওলাট আইন। ঠিক আছে, রাওলাট আইন অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই রাওলাট আইন যেটা 1919, এই আইন অনুযায়ী সরকার কোনো ব্যক্তিকে বিচার ছাড়াই 2 বছর পর্যন্ত বন্দি রাখতে পারত। এই আইনের বিরোধিতায় মহাত্মা গান্ধী রাওলাট সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এর ফলেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 হয়েছিল। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিচের বিবৃতিগুলি পড়ুন
তো সেখান থেকে সঠিক বিবৃতি বা বিবৃতিগুলি চিহ্নিত করুন। ঠিক আছে, সঠিক বিবৃতি বা বিবৃতিগুলি আমাদের চিহ্নিত করতে হবে। দুটো দেওয়া রয়েছে এখানে বিবৃতি। ফার্স্ট এতে যেটা রয়েছে, ভারত খাদ্যশস্যে স্বনির্ভর হয়ে উঠেছিল এবং কেন্দ্রীয় ভাণ্ডারে পর্যাপ্ত মজুদ ছিল, এমনকি অনেক সময় ভারত খাদ্যশস্য রপ্তানি করত। তো এই কথাটা তো একদম সত্য। সবুজ বিপ্লবের ফলেই কিন্তু খাদ্যশস্যের স্বনির্ভর হয়ে উঠেছিল ভারত। মাথাপিছু নেট খাদ্যশস্যের প্রাপ্যতাও বৃদ্ধি পেয়েছিল, একদম সঠিক। তাহলে দুটো কথা, তাহলে অর্থাৎ উভয় সঠিক, এ এবং বি উভয় সঠিক, মানে আমাদের 1 নম্বর যে অপশান রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। সবুজ বিপ্লব বলতে 1960 থেকে 1970 দশকে ঘটে যাওয়া কৃষিক্ষেত্রে রূপান্তরের সময়কালকে বোঝায়। নির্বাচনী প্রজনন ও সংকরণের মাধ্যমে উচ্চ ফলনশীল জাত অর্থাৎ HYV উদ্ভাবিত কিন্তু হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নোটস, ভালো করে মনে রাখো। এছাড়া রাসায়নিক সারের ব্যবহার কিন্তু বৃদ্ধি পেয়েছিল, রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পেয়েছিল, যেমন কি নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম, NPK। বিশ্বের সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? বহুবার এক্সামে এসছে, বিভিন্ন এক্সামে আসে, সমস্ত রকমের এক্সামে এসছে। তো সঠিক অ্যান্সার হবে নরম্যাল বোরলাগ। নরম্যাল বোরলাগকে বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? না হচ্ছে MS স্বামীনাথন, ডক্টর MS স্বামীনাথনকে বলা হয়। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, প্রতি বছর ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় পুলিকাট হ্রদের কাছে নেলাপাট্টু পাখি অভয়ারণ্যের আশেপাশে। তো যা অবস্থিত, এটা কোথায় রয়েছে বলো? প্রতি বছর ফ্লেমিঙ্গো উৎসব পালিত হয় পুলিকাট হ্রদের কাছে নেলাপাট্টু পাখি অভয়ারণ্যের আশেপাশে। তাহলে নেলাপাট্টু পাখি অভয়ারণ্যের আশেপাশে হয়, তো যা অবস্থিত, এটা কোথায় অবস্থিত? অবস্থান নাম্বার 2 যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এখান থেকে দেখে নাও, পুলিকাট লেক হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন, যা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। প্রতি বছর হাজার হাজার ফ্লেমিঙ্গো পাখি এখানে আসে, তাই জানুয়ারি মাসে এই ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যালটা উদযাপিত হয়। নেলাপাট্টু হলো দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত পাখি অভয়ারণ্য। দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত একটা পাখি অভয়ারণ্য নেলাপাট্টু অভয়ারণ্য। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন। তার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পরবর্তী পেতে চাও, তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। কেমন লাগছে সেটা অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট করবে। আর চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে থাকো, তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, তবে কি গিয়ে তো এই ধরনের ক্লাস তোমরা এক্সামের আগে পর্যন্ত পেতে থাকবে, তাই কি না? আর টেলিগ্রামে জয়েন করে যাও, এখানে তোমরা সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট তোমরা পেয়ে যাবে, বিভিন্ন নোটস তোমরা পেয়ে যাবে। রিসেন্ট যে WBPSI এক্সাম হয়েছে তার একদম সঠিক উত্তর 50খানা জিকের পিডিএফ আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। এছাড়া তোমাদের যা কিছু আপডেট, সমস্ত কিছু আপডেট রিসেন্ট, আমি তোমাদের আরেকটা পিডিএফ, খুবই ভাইটাল একটা ইম্পর্টেন্ট পিডিএফ দিয়েছি, যেটা হচ্ছে কি বর্তমানে আমাদের ভারতের সরকারের বিভিন্ন যে কে কোন পদে রয়েছেন, ঠিক আছে, কে কোন পদে রয়েছেন, তো তার লিস্ট আমরা কিন্তু দিয়ে দিয়েছি, একদম ভাইটাল তোমাদের আপকালীন এক্সামের জন্য। ঠিক আছে, যারা ওই পিডিএফটা সংগ্রহ করোনি অবশ্যই বলবো আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখান থেকে কিন্তু সংগ্রহ করে নাও। এবার দেখো 6 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় নৃত্যশিল্পী যিনি একজন ট্রান্সজেন্ডার হিসাবে পদ্মশ্রী সম্মানে পেয়েছেন, পদ্মশ্রী সম্মান, তো তিনি হলেন কি? প্রথম ভারতীয় নৃত্যশিল্পী যিনি একজন ট্রান্সজেন্ডার হিসেবে পদ্মশ্রী সম্মান পেয়েছেন, তো তিনি হচ্ছেন নর্তকী নটরাজ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো নর্তকী নটরাজ একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী, এটাও ভালো করে মনে রাখো, MTS-এর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নর্তকী নটরাজ একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যিনি পদ্মশ্রী 2019 সম্মান লাভ করেন। তিনি তামিলনাড়ু থেকে আসা এবং তার জীবন ও শিল্পকর্ম সমাজে লিঙ্গ সমতার প্রতীক হিসেবে স্বীকৃতি। ঠিক আছে, তার নৃত্য দল বেলিবেলাম নটরাজ নাট্য আরঙ্গম দেশের বিভিন্ন স্থানে পরিবেশনা করে। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, টেবিল টেনিসে এমন সার্ভ যেটা নেটে লাগে কিন্তু তারপরও প্রতিপক্ষের সার্ভিস এলাকায় পড়ে, তো সেটিকে কি বলা হয়? নেট বলতে যে টেনিসের মাঝখানে যে জালটা টাঙানো থাকে সেটা লেগেও সার্ভিস এলাকায় পড়ে, প্রতিপক্ষের সার্ভিস এলাকায়, তো সেটাকে কি বলা হবে?
না সেটাকে বলা হয় হচ্ছে লেট, LET, লেট বলা হয়। তাহলে লেট শব্দটা এটা কোথায়, না টেবিল টেনিসের সাথে যুক্ত, এটাও মনে রাখো। এখান থেকে আরও ভালো করে দেখে নাও জিনিসটা। টেবিল টেনিসে যদি সার্ভের সময় বল নেটে লাগে কিন্তু তবুও প্রতিপক্ষের সার্ভিস এলাকায় সঠিকভাবে পৌঁছে যায়, তখন তাকে বলা হয় লেট সার্ভ। বোঝা গেল? এই অবস্থায় সার্ভটি গণনা করা হয় না এবং সার্ভারকে আবার সার্ভ করতে হয়। কিন্তু যদি বল নেটে লেগে বাইরে চলে যায় তাহলে তখন সেটা কী হবে, না তখন সেটাকে বলা হবে ফল্ট, ফল্ট হিসেবে গণনা করা হবে, FAULT, ফল্ট হিসেবে গণনা হয়। তো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের MTS 2025-এর যে আমরা নোটসগুলো বানিয়েছি সমস্ত সাবজেক্ট, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকেতে তোমরা কিন্তু অনেক কিছুই পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়াল প্রচুর পেয়ে যাবে। 2019 থেকে 24 প্রিভিয়াস ইয়ার 6250 প্লাস MCQ এখানে রয়েছে। এছাড়া টপিক ওয়াইজ MCQ উইথ এক্সট্রা ডিটেলস, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25, জিকে স্ট্যাটিক জিকে 14খানা টপিকের উপর, ইংলিশ 2000 প্লাস MCQ প্লাস গ্রামার, এছাড়া আরও MCQ। এটা তো মাত্র তোমরা আমাদের এই যে পিডিএফটা রয়েছে 2000 MCQ, এটা তোমরা প্রিন্ট আউট করতে পারবে, তোমরা নিজেরা প্রিন্ট আউট করতে পারবে, তোমাদের ডাউনলোড করতে পারবে, মোবাইলে রাখতে পারবে, ঠিক আছে। এছাড়া আরও গ্রুপে আমাদের দেওয়া হয়েছে, প্রাইভেট যে গ্রুপ রয়েছে টেলিগ্রামে সেখানে অনেক দেওয়া হয়েছে, ম্যাথ, রিজনিং এগুলোও কিন্তু টপিক ওয়াইজ পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া রিসেন্ট এডুকেটিভ প্যাটার্নের যে সকল এক্সামগুলো হয়েছে সেই প্যাটার্নেরই কোশ্চেন অ্যান্সার আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি, তো সেই ক্লাসের পিডিএফগুলো কিন্তু অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে। তো এই সমস্ত কিছুই পাবে মাত্র 199 টাকায়। কত টাকায় পাবে? মাত্র 199 টাকায় এই সমস্ত কিছুটাই পাবে। তো যদি এই নোটসগুলো তোমরা নিতে চাও তো দেরি করো না, এক্সাম তো দেখতে দেখতে চলেই এলো, তো এক্সাম তো আজকে শেষ হয়ে যাওয়ার কথা না, তা সত্ত্বেও তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করোনি, ঠিক আছে, তো তোমাদেরকে অবশ্যই বলবো যে দেরি না করে প্রিপারেশানগুলো একটু শুরু করে দাও, ঠিক আছে। তো পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই তোমাদেরকে আমরা টেলিগ্রাম পেড গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে তোমরা সমস্ত কিছু ভিডিওগুলো পেয়ে যাবে। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যদি নিতে চাও এই নাম্বারে মেসেজ করো বা এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দাও। তো এবার চলো দেখে নিই 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারতের 2023 সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে কে আমন্ত্রিত হয়েছেন, যা এই দেশের রাষ্ট্রপতির জন্য এই সম্মান পাওয়া প্রথম ঘটনা। বলো, ভারতের 2023 সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে কে আমন্ত্রিত হয়েছেন, যা এই দেশের রাষ্ট্রপতির জন্য এই সম্মান পাওয়া প্রথম ঘটনা। তো এটা হচ্ছে আবদেল ফাতাহ এল সিসি, আবদেল ফাতাহ এল সিসি। অপশান নাম্বার 1 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো 2023 সালে 26শে জানুয়ারি ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসে মিশরের প্রেসিডেন্ট, কোথাকার মিশর, প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি ছিলেন প্রধান অতিথি। এটি ছিল প্রথমবার যখন মিশরের কোনো রাষ্ট্রপতি এই সম্মান পান, এটা প্রথমবার কোনো রাষ্ট্রপতি পেয়েছে, মিশরের রাষ্ট্রপতি। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, নিউটনের কোন সূত্র বলে যে প্রকৃতিতে প্রতিটি ক্রিয়া বিপরীত একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, বলো দেখি। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু এসেছিলো, কিন্তু একটু অন্যরকমভাবে এসেছিলো, তাই কি না? সেখানে আমি বলে দিয়েছিলাম পুরো সূত্রটা, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি বলে, না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। উদাহরণ হিসাবে যদি বলি তাহলে বন্দুক থেকে গুলি ছোড়া হলে গুলির সামনের দিকে যায় আর বন্দুক পিছনের দিকে ধাক্কা খায়। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ আত্ম উপলব্ধির পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নেন এবং বিহারের বোধগয়ায় বহুদিন ধরে ধ্যান করেন। তো তিনি কোন গাছের নিচে ধ্যান করেছিলেন? গৌতম বুদ্ধ কোন গাছের নিচে ধ্যান করেছিলেন? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, পিপল গাছ। পিপল গাছের নিচে ধ্যান করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের অর্থাৎ পিপল গাছের নিচে ধ্যান করে জ্ঞান লাভ করে। এই স্থানটি বর্তমানে বোধগয়া নামে পরিচিত, যা বৌদ্ধ ধর্মের অন্যতম
একদম অন্যতম পবিত্র তীর্থস্থান বোধগয়া। এই গাছটি নিচে তিনি জ্ঞান লাভ করেন এবং তাকে বোধিবৃক্ষ বলা হয়। বোধিবৃক্ষ বা কোন গাছ? পিপল গাছ। তো এগুলো সমস্ত কিছু তোমাদেরকে মনে রাখতেই হবে। তো এই ছিল মোট আজকের 10খানা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখলে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করেছি। তো আমরা যা কিছু এখন করাবো সমস্ত কিছুই কোশ্চেন অ্যান্সার একদম এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করাবো। ঠিক আছে? এখন যে কম্পিটিশান হচ্ছে, কোশ্চেন লেভেল যেভাবে হচ্ছে, তো সেই দেখে যেটা ভাবা গেল যে কোশ্চেনগুলো একটু এক্সট্রা ডিটেলস না দিয়ে পড়ালে কিন্তু হবে না। তো তোমাদের অনেকের এটা নাও পছন্দ হতে পারে, কিন্তু তোমাদেরকে এইভাবেই পড়তে হবে। এখন বর্তমানে যা পরিস্থিতি এসছে তোমাদেরকে পড়তে হবে এইভাবেই এক্সট্রা ডিটেলস দিয়ে, তাই কি না? আমরা প্রত্যেকটা পিডিএফ আমরা প্রথম থেকেই এক্সট্রা ডিটেলস দিয়ে পিডিএফগুলো বানিয়ে আসছি। তো একই রকমভাবে আমাদের যে স্টেনো, রিসেন্ট এসএসসির স্টেনোর যে পিডিএফগুলো বানিয়েছি জিকে এবং ইংলিশ, এগুলোতে কিন্তু আমরা এক্সট্রা ডিটেলস দিয়েই পিডিএফগুলো বানিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন এক্সট্রা ডিটেলস দিয়েছে, কোনো কোশ্চেনে এক্সট্রা ডিটেলস বাদ দিইনি আমরা, প্রত্যেকটাতে দিয়েছি। এছাড়া আরআরবি এনটিপিসি, যেখানে তো প্রচুর পরিমাণ আমাদের অন্যান্য যে পিডিএফের থেকে আরআরবি এনটিপিসির পিডিএফে কিন্তু অজস্র এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে। বিশেষ করে এখানে স্পোর্টস বা সম্মান যেগুলো রয়েছে, পুরস্কার এবং সম্মান, ওগুলোতে কিন্তু সবচেয়ে মানে একটা পুরস্কার, যে পুরস্কারের কোশ্চেন আছে সেই পুরস্কারের পুরো ডিটেলস, কে কোন ক্যাটাগরিতে কোন পুরস্কার পেয়েছে, কোনো সম্মান পেয়েছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যেটা তোমাদের এই 2025 এবং 2026 এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই পিডিএফটা তোমরা পারলে পারচেজ করতে পারো, মাত্র 55 টাকায় পেয়ে যাবে। সিএইচএসএল পিডিএফ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের ডব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি, যেটা 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, তো ওটার জন্য যে আমরা পিডিএফটা রয়েছে, যে জিকে এই পিডিএফ, এটাতেও কিন্তু আমরা একদম টপিক ওয়াইজভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে পিডিএফটা বানিয়েছি। এটার প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। তো এই পিডিএফগুলো তোমরা যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো বা এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে।